আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের আজকে ইংলিশ ক্লাস ছিল, এজন্য আসলে আমরা ইংলিশ ক্লাস শেষের পরে শুরু করলাম। তো এই তো আজকে হচ্ছে আমাদের মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ গুণগত রসায়নের উপর। ওকে, গুণগত রসায়নের উপর মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ। আমরা গত ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয় জিএসটি এবং সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করেছিলাম। গত 15-20 বছরের যত প্রশ্ন ছিল সবগুলাই করে দিয়েছি। আর আজকে আমরা গুণগত রসায়নের মোটামুটি লাস্ট 20 বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করাই দিব। মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সহজ এবং অনেক বেশি অনেক কিছু জানতে হয় না, বাট বইটা খুব ভালো করে পড়তে হয়। আপনি জানেন মেডিকেল আসলে কি, দেখে যে আপনি কতটুকু মনে রাখতে পারেন, কারণ আপনি যখন মেডিকেলে উঠবেন তখন দেখবেন কি আপনার পুরো শরীরের সবকিছু মনে রাখতে হচ্ছে। মাসেলের নাম থেকে শুরু করে হাড্ডির নাম থেকে শুরু করে যত জয়েন্ট আছে সবগুলো মনে রাখতে হচ্ছে, ওষুধের নাম মনে রাখতে হচ্ছে, রাইট? আপনি বুঝতে পারতেছেন যে মেডিকেলের পার্টটাই আসলে কি, আপনি কতটুকু মনে রাখতে পারেন, কতটুকু মুখস্থ রাখতে পারেন। সো অনেকগুলাই কিন্তু মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন, বুঝা গেছে? তো আমরা কি করব, আমরা আজকে একটা ভালো আইডিয়া পেয়ে যাব। যেমন আজকে আমরা গুণগত রসায়নের গত 20 বছরের প্রশ্ন সলভ করব। গত 20 বছরের, আমি জানি না এই কালারটা দেখা যাবে কিনা, হোপফুলি দেখা যাওয়া উচিত। না দেখা গেলে কোনো সমস্যা নেই, আমরা অন্য কালার নিলাম। 20 বছরের প্রশ্ন সলভ করব, মানে 20 বছর মানে বুঝতেছেন তো, 20 বছরের প্রশ্ন মানে কিন্তু অনেক। আপনার বয়সও তো 20 না, আপনার বয়সও কিন্তু 20 না, তাই না? ওকে, সো 20 বছরের প্রশ্ন সলভ করাটা কিন্তু অনেক কিছু। এন্ড আপনি মাত্র কলেজে উঠছেন, তো এইটা কিন্তু আপনার জন্য অনেক বেশি একটা প্লাস পয়েন্ট হবে। ওকে, যে ভাইয়া আমি এখনই একটা চ্যাপ্টার শেষ করে আমার চ্যাপ্টারের প্রিপারেশনটাকে আমি এমন পর্যায়ে নিয়ে গেছি যে এইখানে ভাইয়া আমাকে ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, বুয়েট বলেন, কোথাও আটকাইতে পারবে না। ওকে, এই কনফিডেন্সটা জরুরি। এন্ড যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, তার মানে আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কতটুকু সিরিয়াস অ্যাডমিশন নিয়ে, তাই না? তো এই তো আমরা শুরু করে দেবো। আমাকে একটু বলেন সাউন্ড ঠিক আছে কিনা, দেন আমরা স্টার্ট করবো, কেমন? আসেন, এটা চেক করে নিচ্ছি। ওকে, এখানে ভাইয়া আমাকে ঢাকা ভার্সিটি বলেন। সাউন্ড কি ঠিক আছে? আমাকে একটু বলেন তো সাউন্ড কি ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন, দেন আমরা আস্তে ধীরে স্টার্ট করব। ওকে, আমার মনে হয় হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আসেন তাহলে আমরা স্টার্ট করে দিই, কেমন? ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি, আসেন। খেয়াল করি আমরা প্রথম প্রশ্ন, আমরা কিন্তু একদম টপিক ওয়াইজ পড়াচ্ছি, একদম টপিক ওয়াইজ। এই বছর মেডিকেলে কোন প্রশ্ন আসছে আর 20 বছর আগে কোন প্রশ্ন আসছে সব আপনি দেখতে পাবেন, এখন টেনশনের কোনো কারণ নেই, কেমন? আসেন আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে, আসেন। তাহলে আমরা একদম প্রথমে কোন টপিক পড়বো? পরমাণুর কণিকা ও মডেল সংক্রান্ত টপিক। এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে ওইগুলো আমরা আগে একটু সলভ করবো। দেখেন, নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম, কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম? এই প্রশ্নটা এসেছে মেডিকেল 20-এ, মানে 20 সালে, মানে করোনার টাইমে যেই ব্যাচটা ছিল মেডিকেল 20, মানে এইচএসসি 20 আর কি। তো এইচএসসি 20-এ হচ্ছে গিয়ে কি আসছে বলেন তো, এই যে আপনার আপনার কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম। এন্ড এটার উত্তর কোনটা বলেন তো? এগুলো কি একটু ঠুটস্থ রাখতে হবে, বুঝছেন? এগুলো একটু ঠুটস্থ রাখতে হবে। 10⁻⁸ সেন্টিমিটার, 10⁻⁸ বা 0.1 ন্যানোমিটার, 0.1 ন্যানোমিটারের কাছাকাছি। তাহলে একটু লিখে ফেলেন, ব্যাস কি বলেন তো? ব্যাস হচ্ছে 0.1 ন্যানোমিটার, 10⁻⁸ এইরকম একটা রেঞ্জে, বুঝছেন? এইরকম একটা রেঞ্জে। আর আমি যদি আপনাকে আরো কিছু বলি যে ভাই নিউক্লিয়াসের জন্য যদি বলে, নিউক্লিয়াসের জন্য যদি বলে, বুঝছেন? আপনাকে যদি বলে ভাইয়া নিউক্লিয়াসের আকার, নিউক্লিয়াসের আকার কি -12 থেকে -13 সেন্টিমিটারের কাছাকাছি, বুঝছেন? নিউক্লিয়াসের আকার যদি বলে এটা কি হবে, 10⁻⁻12 থেকে 10⁻13 এর কাছাকাছি।
এই দুইটা জিনিস ইনফরমেশন কিন্তু, হ্যাঁ আজকের ক্লাসটা আমি শিওর এই ব্যাচে যতগুলো মেয়ে আছে আজকের ক্লাসটা তারা পছন্দ করবে, কারণ ম্যাক্সিমাম টাইমে মেয়েদের আসলে ডাক্তারি পড়ার শখ বেশি থাকে। মেয়েদের কিন্তু ডাক্তারি পড়ার শখ বেশি থাকে, ছেলেদের এখন ইঞ্জিনিয়ারিং পড়ার শখ অনেক বেশি। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে যত মেডিকেল ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম হচ্ছে মানে 80% হচ্ছে মেয়ে, 20% হচ্ছে ছেলে। তো মেয়েরা মানে আপুরা কিন্তু আজকে ক্লাসটা অনেক বেশি পছন্দ করবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন। কেমন? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন। ভাইয়া বলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা? ওকে, সাউন্ড কম কিসের? এই কিসের সাউন্ড কম? কিন্তু ডাক্তারি পড়ার শখ বেশি থাকে। না সাউন্ড ঠিক আছে তো। আল্লাহ ছি, তোমার ফোনে সাউন্ড বাড়াও, সাউন্ড ঠিক আছে, দুষ্টামি করো। এই সাউন্ড ঠিক আছে, ঠিক আছে সাউন্ড ঠিক আছে। ওকে ডান, আসেন তারপরে দেখেন এটা কোনো প্রশ্ন? এটা কোনো প্রশ্ন? দেখেন এটা কোনো প্রশ্ন? এটার উত্তর আপনারা নিজেরাই দেন, আপনারা নিজেরাই দেন। এটা কিন্তু আচ্ছা এই প্রশ্নটা একটু ভুল আছে, যাই হোক আমাকে একটু বলেন এই প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরা দিবেন। আজকে মেডিকেলের প্রশ্ন অনেক কম, আজকে চিল মুডে পড়বেন। কেমন? আজকে চিল মুডে পড়বেন, একটু চিল উকি চিল, তারপরে হচ্ছে গিয়ে কি বলে আরো যেই যেই প্রাণী আছে ওই মুডে পড়বেন। বলেন এগুলা কোনো ব্যাপার? তাড়াতাড়ি। ওকে, এইটা আমার মনে হয় না কোনো ব্যাপার, বুঝছেন? এটা হচ্ছে ঘ নাম্বারটা। ওকে ওকে ওকে, দেখেন তাহলে সোডিয়াম আয়ন বলতে আমরা কি বুঝি বলেন তো? সোডিয়াম আয়ন বলতে আমরা কি বুঝি? সোডিয়াম আয়ন হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রন, হ্যাঁ সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রন কয়টা বলেন তো? সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রন কয়টা? 10টা। এটা আমরা সবাই জানি, জাস্ট মেডিকেলের প্রশ্ন, রেগুলার প্রশ্ন, কোনো সমস্যাই না। ওকে আচ্ছা, এই যে দেখেন এইটা 2004-05 প্রশ্ন। এই বছরের প্রশ্ন একটু পরে দেখবেন 2024-25। দেখেন ভাইয়া আপনারা কি বলছি দেখেন তো, মেডিকেল 2024-25 মানে কি এই বছরের প্রশ্ন ভাইয়া আমরা আজকে সলভ করাবো। এন্ড এটা কত দেখেন তো? এটা হচ্ছে 2004-05 প্রশ্ন, 2004-05 প্রশ্ন। দেখেন তো ভাইয়া, আমি আপনাকে বলছিলাম না যে ভাইয়া আমি আপনাকে আসলে গত 20 বছরের প্রশ্ন সলভ করাবো? মিলছে? এটা হচ্ছে আজকের থেকে 20 বছর আগের প্রশ্ন। এক ডালটন, ডালটন সমান কত? ডালটন সমান কত? ডালটন সমান কত? কে অ্যান্সার দিবে বলো? কে অ্যান্সার দিবে? তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও, দেখি কে অ্যান্সার দিতে পারে। এন্ড এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক হবে। কি হবে বলেন তো? ব্ল্যাঙ্ক হবে। কেন? কারণ আগের আমলে এমন প্রশ্ন আসতো, এই প্রশ্নের উত্তর ব্ল্যাঙ্ক। কেন? আমরা কি জানি বলতো? এক ডালটন, এক ডালটন সমান কত? 1.67 10⁻⁻24 গ্রাম, 1.67 10⁻⁻27 কেজি, 27 কেজি। এক ডালটন মানে কি? এএমইউ। বুঝা গেছে? অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার খালি রেখে আসতে হবে। পরীক্ষার হলে এটার অ্যান্সার খালি রেখে আসতে হবে। পরীক্ষার হলে এটার অ্যান্সার খালি রেখে আসতে হবে। বলেন পারছেন কিনা? বলেন তাড়াতাড়ি ভাইয়া। 3 ডান বলো, 3 ডান, 3 ডান, 3 ডান, তাড়াতাড়ি 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 বলো 3 ডান। ওকে, এটা হচ্ছে 3। ওকে স্যার, শুধু আপনার ক্লাসে কি এনাফ? আসেন এবার মেডিকেল 15-16-তে আসছে, মেডিকেল 15-16-তে আসছে। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন। ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রন। ইলেকট্রনের আবিষ্কার আমি অনেক আগে পড়াইছিলাম, 24 ব্যাচকে পড়াইছিলাম। ক্যাথোড রে এর মাধ্যমে আপনার ইলেকট্রন আবিষ্কার করা হয়। প্রথমে থাকতো হচ্ছে কি আপনার থমসনের পুডিং মডেল, এরপর আসলে ক্যাথোড রশ্মির মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করা হয়। তার মানে ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি নান আদার দেন ইলেকট্রন, দ্যাটস ইট। ওকে ওকে, একটু মাথায় রাখবেন। তারপরে আসেন দেখি মেডিকেল 6-7-এর প্রশ্ন। এটা হচ্ছে মেডিকেল 2006-07 প্রশ্ন। মেডিকেল আমি 2006 সালে কোন ক্লাসে পড়ি জানেন? আমি ক্লাস 2-তে পড়ি। হোপফুলি আপনাদের জন্ম হয়নি তখন, ঠিক আছে? আমি ক্লাস 2-তে পড়ি। আচ্ছা দেখি, যেটি ক্যাথোড রশ্মির ধর্ম নয়। দেখেন মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু এরকম ভাইয়া, বুঝছেন? মেডিকেলের প্রশ্নগুলাই এরকম, মানে আপনি এখানে কাউরে দোষ দিতে পারবেন না। মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটাই এরকম, মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটাই এরকম, বুঝা গেছে? সো আপনাকে একটু পড়ে যাইতেই হবে, মানে বই না পড়ে আপনি কখনোই যাইতে পারবেন না। কোনটি সত্য নয়, কোনটি সঠিক নয়, ওকে এই টাইপের প্রশ্ন আসবে। তো আসেন আমরা একটু পড়ি। কোনটি ক্যাথোড রশ্মির ধর্ম নয়? কোনটি ক্যাথোড রশ্মির ধর্ম নয়? দেখেন ক্যাথোড রশ্মি প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। আচ্ছা প্রতিপ্রবাহ কি জিনিস জানি না, ওকে।
ক্যাথোড রশ্মি তাপ উৎপন্ন করে, হ্যাঁ এটা স্বাভাবিক, হিট হিট উৎপন্ন করবে। ক্যাথোড রশ্মি পরস্পরকে আকর্ষণ করবে, ভাইয়া পরস্পরকে কেন আকর্ষণ করবে? যেমন ক্যাথোড রশ্মি মানে কি ইলেকট্রন, ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রন, ইলেকট্রন কি পরস্পরকে আকর্ষণ করবে? না, ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে। দ্যাট মিন্স এইটা হচ্ছে ধর্ম না, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ক্যাথোড রশ্মির ভরবেগ আছে, অবশ্যই ইলেকট্রনের মোমেন্টাম থাকবে, ক্যাথোড রশ্মির ভরবেগ আছে। তার মানে আপনি কি করবেন, আপনি আপনার বইয়ের মানে আপনার খাতায় কি লিখবেন? ক্যাথোড রশ্মির ধর্ম তিনটি, আপনি এইভাবে লিখবেন ক্যাথোড রশ্মির ধর্ম, ক্যাথোড রশ্মির ধর্ম তিনটি, ক্যাথোড রশ্মির ধর্ম তিনটি, ধর্ম তিনটি, তিনটি লেখা তারপরে কি করবেন? এই যে এই অপশনটা, এই অপশনটা, এই অপশনটা মানে ক খ ঘ, এই তিনটা জিনিস লিখে রাখবেন। মেডিকেল মানেই আসলে একটু উল্টাপাল্টা প্রশ্ন। দেখেন কালকে আপনি ঢাকা ভার্সিটি প্রশ্ন সলভ করছেন, সাস্টের প্রশ্ন সলভ করছেন, প্রশ্নগুলো কি ছিল? স্মার্ট প্রশ্ন ছিল। প্রশ্নগুলো কি ছিল? প্রশ্নগুলো কিন্তু স্মার্ট প্রশ্ন ছিল, মানে আপনি পড়ছেন অ্যান্সার করতে পারছেন। বাট আজকের প্রশ্ন কিন্তু স্মার্ট প্রশ্ন হবে না, আজকের প্রশ্ন হবে সব একটু একটু এক কথায় প্রকাশ, সত্য মিথ্যা এরকম টাইপের, বুঝছেন তো, একটু মুখস্থ বিদ্যা টাইপের প্রশ্ন। তারপরে আসেন, দেখেন অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত? দেখেন মেডিকেল 13-14 প্রশ্ন, মানে সিরিয়াসলি সিরিয়াসলি অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কতটা? তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টা রে ভাইয়া? 8টা নাকি? 8টা নাকি? ওকে 8টা, ক্লিয়ার? এটা কত হবে? 8 হবে, সুন্দর। তারপরে আসেন, ইলেকট্রনের ভর কত গ্রাম? এই যে এটা একটা ভালো প্রশ্ন, ইলেকট্রনের ভর কত গ্রাম, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। দেখেন আমরা কি শিখেছি? আমরা শিখেছি ইলেকট্রনের ভর কত? 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম আর 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এরকম শিখছি কিনা? এরকম শিখছি। ওকে, এরপরে আসেন, আমরা প্রোটনের ভর কত শিখছি বলেন? প্রোটনের ভর কত শিখছি? 1.673 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম আর 1.673 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, শিখছি কিনা? হ্যাঁ ভাই শিখছি। মাস অফ নিউট্রন কত বলেন তো? 1.675 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম আর 1.675 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, এগুলো শিখছি কিনা? শিখছি। পরে একটু পরে 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 খাই একটু। ওকে, তার মানে এটা কি মেডিকেল 12-13তে আসছে। ওকে, তারপরে আসেন, দেখেন প্রশ্ন, দেখেন এটা মেডিকেলে দুইবার আসছে, একবার আসছে 2007-2008-এ, আরেকবার আসছে মানে 2007-এ আসছে একবার, 2012-তে আসছে একবার, 2007-এ একবার আসছে, 2012-তে একবার আসছে। আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই যে দুইটা সংখ্যা এখানে কেন থাকে? যেমন আপনারা কোন সেশন জানেন? আপনারা কোন সেশন? যেমন এটা মেডিকেল ভর্তি পরীক্ষা, আপনার অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষার কোন সেশন বলেন তো? আপনার হচ্ছে 27-28 সেশন। কেন? কারণ 27টা হচ্ছে আপনার এইচএসসির সাল, আর আপনি যখন মেডিকেলে ক্লাস শুরু করবেন ওটা হচ্ছে 28 সাল। বুঝা গেছে? তার মানে 27-28 মানে কি? 27-28 মানে আপনার এইচএসসি 27, আর 28 মানে হচ্ছে আপনার মেডিকেলে ভর্তি, আপনি যে মেডিকেলে পড়বেন, বুয়েটে পড়বেন, ঢাকা ভার্সিটিতে পড়বেন, ওটা হচ্ছে 28। এটা অনেকে মানে মিস করতে পারে। তো এটা আসলে অ্যাকচুয়ালি 12 ব্যাচের প্রশ্ন, এটা হচ্ছে 7 ব্যাচের প্রশ্ন। ক্লোরিনের পরমাণুর ভর সংখ্যা 35, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত? তাহলে দেখেন ক্লোরিনের ভর কত? 35। ক্লোরিনের প্রোটন কয়টা ভাইয়া? 17টা। তাহলে 17 যদি হয় প্রোটন, তাহলে নিউট্রন কয়টা হবে? নিউট্রন হবে 18টা। তাহলে প্রোটন কয়টা? 17টা। নিউট্রন কয়টা? 18টা। তাহলে প্রোটন 17, নিউট্রন 18। ওয়াও, কত কঠিন প্রশ্ন, আল্লাহ কই যাব, ছি। ওকে, এই তো এইটা আমাদের টাইপ 1 ছিল। বলেন ভাইয়া টাইপ 1 ডান, সবাই কমেন্ট করে বলবেন টাইপ 1 ডান, বলেন টাইপ 1 ডান তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি বলেন টাইপ 1 ডান। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি টাইপ 1 ডান বলবেন, টাইপ 1 ডান বলবেন। ওকে ওকে, ডান, সুন্দর, ভেরি গুড। এবার আসেন আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 2 এর প্রশ্ন দেখি, মেডিকেল 19-20-এ আসছে এই প্রশ্নটা। অক্সিজেনে কতটি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনে কতটি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেন আইসোটোপ পাওয়া যাবে হচ্ছে 3টে। অক্সিজেন আইসোটোপ পাওয়া যাবে কয়টা বলেন তো? 3টা, আমরা জানি এটা। অক্সিজেন আইসোটোপ কোনটা কোনটা বলেন তো? অক্সিজেন
আইসোটোপ মানে কি, প্রোটন সংখ্যা সেম, তাই না, প্রোটন সংখ্যা সেম আর ভর সংখ্যা ভিন্ন। 16 17 18, 16 17 18, তাহলে এটা কি অক্সিজেনের 3টা আইসোটোপ, এগুলো জানতে হবে, রাইট, এগুলো জানতে হবে। দেখছেন একটু মুখস্থ টাইপের প্রশ্ন, একটু মুখস্থ টাইপের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন হচ্ছে একটু মুখস্থ টাইপের প্রশ্ন। এখানে কোনো মানে ব্রিলিয়েন্টের ব্যাপার নাই যে আপনি অনেক ব্রিলিয়েন্ট হবেন আপনি পাইরা যাবেন, এরকম কিছু না। এটা যে ভালো মুখস্থ করতে পারবে সেই হচ্ছে মেডিকেলের জন্য পড়বে, বুঝা গেছে? ওকে আসেন তারপরে, কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে? এই দেখেন আমরা জানি সোডিয়ামের স্থায়ী আইসোটোপ আছে, সোডিয়ামের স্থায়ী মানে একটা আইসোটোপ আছে, সোডিয়ামের কি একটা স্থায়ী আইসোটোপ, একটা স্থায়ী আইসোটোপ আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? এটা অ্যান্সার হবে সোডিয়াম। এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে সোডিয়াম। ওকে আসো দেখেন এটা, এই দেখেন অনেক কঠিন প্রশ্ন, একটা অনেক কঠিন প্রশ্ন সলভ করি। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? ভর সংখ্যা সেম, দ্যাট মিন্স এটা হচ্ছে আইসোবার। ভর সংখ্যা সেম মানে কি? আইসোবার। ভর সংখ্যা সেম মানে কি? আইসোবার। কিরকম? সে একটা উদাহরণ নেন, কপার জিঙ্ক 64 64, এটা কত? 29, এটা হচ্ছে 30। তাহলে এই যে এরা কি পরস্পরের আইসোবার, মানে এদের কি ভর সেম, তাই এরা হচ্ছে আইসোবার, এরা হচ্ছে আইসোবার। ওকে আচ্ছা আসেন আরেকটা কঠিন প্রশ্ন সলভ করি। যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটোপ। টোপ 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 টোপ। ওকে আইসোটোপ, প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ওকে ওকে তারপর আসেন, নিচের কার আইসোটোপ একটা মাত্র পড়ছি আমরা 15-16 সালে এই প্রশ্নটা আসছে। 15-16 সালে একটা প্রশ্ন আসছে, দেখেন ভালো করে তাকান। একটু আগে আমরা আইসোটোপের একটা প্রশ্ন বললাম না, এটা কোন জায়গায় আসছে? 18-19 সালে আসছে। আর ওই রকমই একটা প্রশ্ন আসছে 15-16 সালে, মানে 15 ব্যাচের জন্য আসছে। ওকে কোনটির আইসোটোপ একটা? তারপরে এটা ভালো প্রশ্ন, দেখেন মেডিক, এটা কোন জায়গায় আসছে? এই এটা কোন জায়গায় আসছে? এটা কোন জায়গায় আসছে? তাকাও তাকাও তাকাও। উন্নত প্রজাতির বীজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? উন্নত প্রজাতির বীজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হবে? রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। সরি, কি ব্যবহৃত হবে? রেডিও আইসোটোপ ব্যবহৃত হবে। একটু সুন্দর করে, একটু সুন্দর করে বলো এটা কোন সালে আসছে, দেখো তাড়াতাড়ি। তাড়াতাড়ি ডান ভাইয়া, এটা হচ্ছে রেডিও আইসোটোপ হবে। তারপরে মেডিকেল 14-15, ঠিক 10 বছর আগের প্রশ্ন, দেখো ঠিক 10 বছর আগের প্রশ্ন। এটা হচ্ছে 24-25 আর এটা হচ্ছে 14-15, বুঝছো? 10 বছর আগের প্রশ্ন। এই যে এইটা আসলে সবাই পারবে না। নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহৃত হয়? নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহৃত হয়? নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহৃত হয়? আমি তোমাদের বই দাগানো ক্লাস নিব একটা, বুঝছো? ওইখানে ভাইয়া তোমাদের বইগুলো দাগাই দিব, বুঝছো? ওইখানে ভাইয়া বই দাগাই দিব, তখন তুমি দেখবা যে এই যে যেই সব জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতেছে ওইগুলো ভাইয়া তোমারে করে দিছি। ব্যাপারটা ধরতে পারছো? সামনে একটা বই দাগানো ক্লাস আসবে, মানে যত টাইপের প্রিপারেশন প্রয়োজন ভাইয়া তোমারে নিয়ে দেবো, তোমার টেনশন নাই, বুঝছো? ওকে তাড়াতাড়ি বলো। আসো তাহলে, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহৃত হবে কি? ইউরেনিয়াম 235। যারা বইটা পড়ছো তাদের পারা উচিত ভাইয়া, ইউরেনিয়াম 235 নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহৃত হয়। জাস্ট মুখস্থ প্রশ্ন, জাস্ট মুখস্থ প্রশ্ন, এগুলো বুঝার কিছু নাই। ওকে এটা বুঝার প্রশ্ন। আসো তারপর মেডিকেল 13-14-তে আসছে, মেডিকেল 13-14-তে আসছে, দেখেন কি প্রশ্ন আসছে। কোবাল্ট 60 হতে কোন রশ্মি নিঃসরিত হয়? কোন রশ্মি? গামা রশ্মি। কোবাল্ট 60 হতে, এই কোবাল্ট 60 হতে কোন রশ্মি নির্গত হয়? কোবাল্ট 60 হতে কোন রশ্মি নির্গত হবে? গামা রশ্মি নির্গত হবে। কোন রশ্মি নির্গত হবে? গামা রশ্মি নির্গত হবে। এটা একটু মাথায় রাখবেন। কোবাল্ট 60 ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহৃত হয়। কোবাল্ট 60 কিসে ব্যবহৃত হয়? ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহৃত হয়। ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহৃত হয়। ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহৃত হয়। ওকে ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহৃত হয় মানে এই যে কত সুন্দর প্রশ্ন। তারপর আসেন, নিচের কোনটি হাইড্রোজেনের সঠিক আইসোটোপ নয়? মেডিকেল 7-8-এর প্রশ্ন, আমি যখন ক্লাস 3-তে পড়ি, 2007 সালে আমি ক্লাস 3-তে পড়ি। নিম্নের কোনটি হাইড্রোজেনের সঠিক আইসোটোপ না?
আইসোটোপ না, হাইড্রোজেন, টিট্রিয়াম, ডিউটেরিয়াম। আচ্ছা দেখেন, হাইড্রোজেন মানে কিন্তু প্রোটিয়াম বলি আমরা, এটাকে কি বলবো বলো তো? প্রোটিয়াম বলি না, প্রোটিয়াম। তারপরে টিট্রিয়াম আছে, ডিউটেরিয়াম আছে, তাহলে কোনটা সঠিক আইসোটোপ নয় হবে? দেখেন, টিট্রিয়াম আর ডিউটেরিয়াম কিন্তু সঠিক আইসোটোপ, বুঝছেন? এখন প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং প্রশ্ন, একটু ভালো করে তাকান, প্রশ্নটা কিন্তু ভালো কনফিউজিং, প্রশ্নটা ভালো কনফিউজিং প্রশ্ন। মানে আপনাকে এখানে জাজ করতে দিছে যে আপনি আসলে কতটুকু মানে মেধা খাটায় এটার অ্যান্সার দিবেন, ব্যাপারটা ধরতে পারছেন? আপনি কতটুকু মেধা খাটায় এটা অ্যান্সার দিবেন, ওরা এইটার জন্য জাজ করতে আপনাকে এই প্রশ্নটা দিছে, দ্যাটস ইট, আর কোনো কিছু দেয়নি। তাহলে এখন দেখেন, প্রোটিয়াম মানেই যে হাইড্রোজেন, এটা তো আপনার জানতে হবে ভাইয়া। প্রোটিয়াম মানেই কি? প্রোটিয়াম মানেই কি? হাইড্রোজেন। যেমন দেখেন, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, রাইট? এই যে এটা প্রোটিয়াম মানে হাইড্রোজেন, এটা ডিউটোরিয়াম, এটা টিট্রিয়াম। তার মানে এইটাও কিন্তু আসলে সঠিক আইসোটোপ। তাহলে আইসোটোপ নয় কোনটা হবে? অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। বুঝা গেছে? মানে এইটা আপনাকে জাজ করতে প্রশ্ন দিছে যে আপনি এটা আসলে বুঝে অ্যান্সার করতে পারেন কিনা, বুঝে অ্যান্সার করতে পারেন কিনা। দেখেন, মেডিকেল 7-8 একটা প্রশ্ন, মেডিকেল 7-8 একটা প্রশ্ন দিচ্ছে আবার ওই বছরেই। কপার আর জিঙ্ক হলো পরস্পরের 64 মানে আইসোবার, 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 আইসোবার। ওকে ওকে, এবার আমাকে একটু বলেন, এবার আমাকে একটু বলেন ভাইয়া, টাইপ 2 ডান বলেন, টাইপ 2 ডান। আজকের প্রশ্নে কিন্তু দেখেন, এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু অনেক ব্রিলিয়েন্ট হইতে হয় না, আপনি সব থিওরি জানেন, অনেক ম্যাথ করতে পারেন, এগুলা মেডিকেলে চলে না। মেডিকেল ভর্তি পরীক্ষা ভাইয়া এইগুলা চলে না, সরি। মেডিকেল ভর্তি পরীক্ষা আপনি কত ভালো করে বইটা পড়ে আসছেন, মেডিকেল ভর্তি পরীক্ষা আপনি কত ভালো আপনার মুখস্থ বিদ্যা আছে, ওইটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ অবশ্যই থিওরি জানতে হবে, থিওরি না জানলে তো এইচএসসি পার করা যাবে না, বাট মেডিকেলের জন্য আপনাকে অবশ্যই বইটা ভালো করে রিডিং করতে হবে। বলেন টাইপ 2 ডান, এরপর আমরা ভর ত্রুটিতে চলে যাব, এরপর আমরা ভর ত্রুটিতে চলে যাব। বলো বলো বলো, এটা হচ্ছে আমাদের ভর ত্রুটি, একটাই প্রশ্ন আছে, টাইপ 3 এটা। বলো টাইপ 2 ডান ভাইয়া, বলো কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা আছে থাকলে কথা বলো। আমি কিন্তু খুব স্লো পড়াচ্ছি, কারণ আজকে অনেক বেশি পড়ালেখা নাই, সো আপনার টেনশন নাই, বুঝছেন? ওকে আচ্ছা, এবার আসো, ভালো করে তাকাও, ভালো করে তাকাও, এটা একটা ভালো প্রশ্ন, একটু মুখস্থ বিদ্যা প্রশ্ন। ওকে, মেডিকেল 8-9 আসছে, কি আসছে? কি আসছে দেখেন, নিম্নে প্রদত্ত কোন রশ্মির আধানের পরিমাণ সঠিক নয়? আধানের পরিমাণ সঠিক নয় মানে এখানে আলফা রশ্মির আধান দেওয়া আছে, বিটা রশ্মির আধান দেওয়া আছে, গামা রশ্মির লেখা আছে আধান নাই, আর এক্স রের কি? এক্স এর আধান দেওয়া আছে। এখন কথা হচ্ছে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয়। ওকে ওকে, এন্ড দেখেন এটা কি? গ? এই না 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 ভাইয়া, এটা গ না ভাইয়া, এটা এক্স রে হবে। দেখেন এক্স রে কি? তাড়িৎ চুম্বক তরঙ্গ, রাইট? আমরা কি জানি এক্স রে কি? এক্স রে হচ্ছে একটা তড়িৎ চুম্বক তরঙ্গ। ওর কি নাই? কোনো আধান হবে না, ওকে, ওর আধান নাই। ওকে, এক্স রে হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ, ওর কোনো আধান নাই, অ্যান্সার হবে এক্স রে। এটা হচ্ছে আমাদের টাইপ 3 ছিল, টাইপ 3 তে আর কোনো প্রশ্ন দেয় নাই। ওকে, এবার হচ্ছে টাইপ 4, অ্যাকচুয়ালি টাইপ 4 মানে ইলেকট্রন বিন্যাসের নীতি, কোয়ান্টাম সংখ্যা, এগুলা, এগুলো থেকেও প্রশ্ন বেশি একটা আসে না, বুঝছেন? এগুলো থেকেও প্রশ্ন বেশি একটা আসে না। এটা টাইপ 4, একটা করে প্রশ্ন আমি পড়াই দিচ্ছি। কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহার করা হয় না? দেখেন, মানে আপনার ওই যে সাব শেল গুলোতে ইলেকট্রন ঢুকতেছে, অরবিটালে ইলেকট্রন ঢুকতেছে, শেল, সাবশেল আর হচ্ছে অরবিটাল, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আউটবাউন্ড নীতিকে আমরা এখানে অ্যাপ্লাই করি না? করি। কোনটাতে আগে যাবে? পলির বর্জন নীতিকে অ্যাপ্লাই করি না? চারটা কোয়ান্টাম সংখ্যা সেম হবে না। হুন্ডের নীতি অ্যাপ্লাই করি না, যে সেম স্পিনে বসবে না বিপরীত স্পিনে বসবে? ওইখানে অ্যাপ্লাই করি নাকি প্ল্যাঙ্কের নীতি? আমারে বলছে কোনটা ব্যবহার করা হয় না, প্রশ্ন ভালো করে পড়তে হবে, প্রশ্ন ভালো করে পড়েন। ব্যবহার করা হয় না, হয় না কোনটা ভাইয়া? প্ল্যাঙ্কের নীতি। প্ল্যাঙ্কের নীতি কোন জায়গা থেকে আসলো? এই ভাইয়া প্ল্যাঙ্ক কি? প্ল্যাঙ্ক হচ্ছে এটা এইচসি বাই ল্যামডা বা ই সমানুপাতিক হচ্ছে নিউ। তো এখন দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ভাই প্ল্যাঙ্কের নীতি তো ইলেকট্রন কোন অরবিটালে বসবে এটার সাথে কানেক্টেড না, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে প্ল্যাঙ্কের নীতি। বুঝা গেছে? ওকে, এটা হচ্ছে টাইপ 3-4। এখন আসেন আমরা ডিরেক্টলি টাইপ 5-এ ঢুকে যাই, টাইপ 5-এ ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের টাইপ 5। টাইপ 5 থেকে ভালো ভালো প্রশ্ন হয়, টাইপ 5 থেকে ভালো ভালো প্রশ্ন হয়। দেখেন এটা গত বছর মানে 22-এ আসা প্রশ্ন, এটা মেডিকেল 22-এ আসা প্রশ্ন। কোন জায়গায় আসা প্রশ্ন? মেডিকেল 22 ব্যাচ, 22 ব্যাচের আসা প্রশ্ন।
কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ফসফোর, ফসফোর, ফসফোর। আপনারা কালকে পড়তে বলছিলাম, মনে আছে? জাল টাকায় ইউভি রশ্মি, জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার, ওইখানে লেখা ছিল ফসফোর। ফসফোর হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে কি, যে কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ফসফোর ব্যবহার করা হয়। ওকে, ফসফোর ব্যবহার করা হয়। আসেন, এই যে এইটা আবার ভালো প্রশ্ন, মেডিকেল 18-19 আসছে। পারদের রেখা বর্ণালীতে কোন রংটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? কোন রংটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? এটা অ্যান্সার হচ্ছে কমলা। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে হচ্ছে কমলা। মানে আপনি জাস্ট হচ্ছে গিয়ে ভাইয়া এগুলো একটু মুখস্থ বিদ্যা প্রশ্ন, বুঝছেন? আপনি আমারে বললেন এনাম ভাই এত কষ্ট করে যে আপনি আমারে পড়াইলেন, 23টা ক্লাস করাইলেন, 23টা ক্লাসের তো কিছু নাই, এগুলো যদি আমাকে জিজ্ঞাসা করেন লাভ নাই, বুঝছেন? এগুলো একটু একটু হচ্ছে গিয়ে একটু পড়তে হবে, বুঝছেন? পারদের রেখা বর্ণালীর মধ্যে সবুজ, কমলা, লাল, এই তিনটা জিনিস, সবুজ, কমলা, লাল, একটু লিখে রাখেন। পারদের রেখা বর্ণালীতে সবুজ, কমলা, লাল, সবুজ, কমলা, লাল, কমলা আর লাল। ওকে, সবুজ, কমলা, লাল, এদের কি সুস্পষ্টভাবে দেখা যায়? এদের কি বলেন তো? এদের হচ্ছে সুস্পষ্টভাবে দেখা যায়। এটা একটু ভালো করে হচ্ছে গিয়ে নোট করে রাখবেন, এগুলো মুখস্থ প্রশ্ন। তারপর আসেন, এই যে ভালো প্রশ্ন, ওকে, এইগুলো আবার ভাই, এগুলো এনাম ভাই পড়াইছে, এগুলো আবার ভালো প্রশ্ন। দেখেন বলছে কি, মেডিকেল 20-এ আসছে, তড়িৎ চুম্বক বর্ণালীতে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? দেখেন তো আমরা আগের দিন পড়ছি কিনা, আগের দিন পড়ছি কিনা দেখেন তো, মনে আছে? মাইক্রোওয়েভ, তারপরে কি রেডিও ওয়েভ, তারপরে কি বলেন তো আইআর, তারপরে কি ভিজিবল, তারপরে কি ইউভি, তারপরে এক্স রে, তারপরে গামা রে, তারপরে মহাজাগতিক। এরকম পড়ছি কিনা? পড়ছি। তাহলে এখন দেখেন তো এখানে কি আছে? ইউভি, এক্স রে, টিভি, এই যে ভাইয়া রেডিও ওয়েভ, টিভি ওয়েভ, তার মানে ওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। এটা কিন্তু খুবই ভালো ইম্পর্টেন্ট, মানে এগুলো কি রেগুলার প্রশ্ন, বুঝছেন তো? এগুলো রেগুলার প্রশ্ন। আসেন, তারপর এই যে দেখেন মেডিকেল 22-23 ব্যাচে আসছে এই প্রশ্নটা, রিসেন্ট প্রশ্ন। তড়িৎ চুম্বক বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটিতে বেশি? দেখেন একটু ভালো করে দেখেন, 20 সালে এই প্রশ্ন আসছে, আবার 22 সালেও এই প্রশ্ন আসছে, 2 বছর পরে এই প্রশ্ন আসছে, 20 সালেও প্রশ্ন আসছে, 22 সালেও প্রশ্ন আসছে। দেখেন সেম টাইপের প্রশ্ন। অতিবেগুনি, রেডিও ওয়েভ, দৃশ্যমান, অবলোহিত, কি হবে? অবশ্যই রেডিও ওয়েভ হবে, অবশ্যই কি হবে? রেডিও ওয়েভ হবে। তারপরে অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি? অবলোহিত রশ্মি, দেখেন আপনারা বলছিলাম ব্যবহার পড়তে বলছিলাম, মনে আছে? আপনারা কিন্তু একটা বক্সের কথা বলছিলাম, আমরা সামনে বই দাগানো একটা ক্লাস নিব। কি নিব? বই দাগানো ক্লাস। মানে ভাইয়া বইয়ের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো একটু দাগাই দিব, বুঝা গেছে? বই দাগানো একটা ক্লাস নিব। আপনি আমার থেকে যেই পরিমাণ সার্ভিস পাবেন, এতটুকু বলতে পারি অনলাইনে অন্য কোনো জায়গা থেকে পাবেন না। আপনার সিলেবাস শেষ করা আমি চাই না, আমি চাই আপনার যেটা শেষ হয়েছে সেটা পারফেক্টলি শেষ হোক, বুঝা গেছে? আচ্ছা, অবলোহিত রশ্মি ব্যবহার কোনটা? এখানে লেখা ছিল রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, তারপরে ফিজিওথেরাপি, তিনটাই লেখা ছিল। টিভি সিগন্যাল কোন জায়গায় লেখা ছিল? টিভি সিগন্যাল, এটা ছিল হচ্ছে টিভি ওয়েভ, মানে রেডিও ওয়েভ, মনে আছে? টিভি ওয়েভ, রেডিও ওয়েভ, ওই জায়গাটাতে দেখেন টিভি সিগন্যাল লেখা ছিল। আর এই যে রিমোট কন্ট্রোল, এটা কার ব্যবহার? আইআর। আয়ার মানেই তো অবলোহিত। অপটিক্যাল ফাইবার কি ছিল? আয়ার, অবলোহিত। ফিজিওথেরাপি কি ছিল? আয়ার, অবলোহিত। একটু চেক করে দেখেন ওই যে ওই বক্সটার ভিতরে ব্যবহার লেখা আছে, ওই বক্সটার ভিতরে ব্যবহার লেখা আছে। ওকে, আসেন তারপরে ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? সুন্দর প্রশ্ন। দেখেন আমরা যেটা পড়ছি আগে ওইটা নিয়ে চিন্তা করেন, আমরা পড়ছিলাম, দেখেন ভাইয়া ভিজিবল মানে কি বলেন তো? ভিজিবল মানে হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, রাইট? ন্যানোমিটার। ওকে, আবার আমরা পড়ছিলাম ভিজিবলের আগে হচ্ছে ইউভি, তাই না? ইউভি অতিবেগুনি, তাহলে এটা কি 10 থেকে 380 ন্যানোমিটার। তারপর আমরা পড়ছিলাম আয়ার কি শিখছিলাম বলেন তো? আয়ার শিখছিলাম ভাইয়া 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত, এরকম শিখছিলাম না? দেখেন তো, আমরা যা শিখছি আগে ওইটা চেক করেন, এটা পড়ছি। এবার আপনি এইটারে এই জায়গায় অ্যাপ্লাই করেন, তখন দেখবেন আপনার অটোমেটিক অ্যান্সার হয়ে গেছে। বলেন, এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম, আপনি অ্যান্সার করেন। বলেন, এটা দেখাই যাচ্ছে, ভালো করে তাকান। 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। দেখেন 780, 1, এই রিলেটেড সংখ্যা কোনটা? এই যে এইটা দেখেন, এটা হচ্ছে মাইক্রোমিটারে দিছে। দেখেন এই যে মাইক্রোমিটারে দিছে, তো আপনি বুঝতে পারতেছেন মানে আসলে পড়া সেম, একটু ভিন্ন করে দিছে, বুঝছেন? একটু ভিন্ন করে দিছে। ওকে, গ নাম্বার হচ্ছে অ্যান্সার। আসেন তারপরে দেখেন এই জায়গাটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে ভাইয়া। মেডিকেল 15-16 আসছে। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ যেমন এই যে রেডিও ওয়েভ, কি
রেডিওতে ব্যবহৃত হবে, টিভিতে ব্যবহৃত হবে, রাইট? তারপরে এই যে রাডার, টেলিস্কোপে কি রেডিও ওয়েভ ব্যবহৃত হবে। আর মাইক্রোওয়েভ ব্যবহৃত হবে কি, মাইক্রোওয়েভ ব্যবহৃত হবে টেলিফোনে, মাইক্রোওয়েভ ব্যবহৃত হবে টেলিফোনে। ওই যে ওই একটা বক্স থেকে প্রশ্ন আসতেছে, ওই একটা বক্স থেকে কিন্তু বারবার করে প্রশ্ন আসতেছে। তারপরে দেখেন, ভালো করে তাকান, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখেন, মানব দেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিচের কোন রশ্মি ব্যবহার করা হয়? একটু আগে পড়ছেন বিটা, একটু আগে পড়ছেন বিটা, একটু আগে পড়ছেন বিটা। বলেন তো একটু আগে পড়ছেন কিনা? মেডিকেল 7-8 সালে আসছে প্রশ্নটা, মেডিকেল 7-8 আসছে এই প্রশ্নটা, মেডিকেল 7-8 আসছে, মানে বুঝতেছেন, মেডিকেল 7-8 মানে কিন্তু অনেক আগের প্রশ্ন, কিন্তু আসছে। আসছে মানে কি, আপনারা পড়ে যাইতে হবে। বুঝা গেছে? বলেন। আগের আমলের মেডিকেলের কোশ্চেন দেখলে কান্দাকাটি করবেন, এখন তো তাও অনেক সহজ প্রশ্ন করে, এখন তাও বহুত সহজ প্রশ্ন করে, বুঝছেন? ক্যান্সার কোষ ধ্বংস করা হচ্ছে। আচ্ছা, এটা বিটা হবে না, গামা হবে না? গামা 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 গামা, এটা বিটা না, গামা হবে, গামা হবে, এটা গামা হবে। ওকে, এটা গামা হবে, এটা গামা হবে, এটা গামা হবে ভাইয়া, বুঝছেন? গামা হবে। অণুজীব ধ্বংস আর ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহার করা হবে? গামা। ওকে, অণুজীব ধ্বংস আর ক্যান্সার চিকিৎসা কি ব্যবহার হবে? গামা। অণুজীব ধ্বংস আর ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহৃত হবে? গামা ব্যবহৃত হবে। ওকে, এটা একটু সুন্দর করে দাগায় রাখেন, নোট করে রাখেন। তারপরে এই যে এই জায়গায় লেখা আছে গামা রশ্মি কি অণুজীব ধ্বংস ক্যান্সার চিকিৎসায়। তারপরে মাইক্রোওয়েভ কে একটু আগে দেখছেন, মোবাইল ফোন, ওয়াইফাই, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ কি এমআরআই যন্ত্রে ব্যবহৃত হয়। এগুলো ছোটখাটো প্রয়োগ দেওয়া আছে এখানে, হোয়াটএভার। আচ্ছা, এবার দেখেন এমআরআই অর্থ কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। একটা মজার বিষয় বলি, এটাকে একবার বুয়েটেও আসছিল, এবার একবার বুয়েটও জিজ্ঞাসা করছিল এটার পূর্ণরূপ কি, বুয়েটও এটা জিজ্ঞাসা করছিল পূর্ণরূপ কি, মেডিকেল 15-16 প্রশ্ন। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এম আর আই, এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তারপর বলেন ভাইয়া, টাইপ 5 ডান, বলেন টাইপ 5 ডান। একটা জিনিস কি খেয়াল করছেন, টাইপ 5 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, টাইপ 5 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি প্রশ্ন টাইপ 5 থেকে হয়েছে। বলেন টাইপ 5 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, টাইপ 5 ডান, বলেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এবার হচ্ছে দ্রাব্যতা, টাইপ 6। ওকে, তাড়াতাড়ি ডান ভাইয়া, আমার মনে হয় ডান। আচ্ছা, এখন হচ্ছে আমরা টাইপ 6 শুরু করব। দ্রাব্যতা, দ্রাব্যতা থেকে আমরা, ভাই এনাম ভাই আপনি দ্রাব্যতা এত সুন্দর করে পড়াইছেন, কিন্তু আপনি মেডিকেলে গেলে দ্রাব্যতার প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না, মেডিকেলে গেলে দ্রাব্যতার প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না। কি বলেছি? মেডিকেলে গেলে দ্রাব্যতার প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না। খেয়াল করেন, ভালো করে বুঝেন। 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি এর দ্রাব্যতা কত? তার মানে কি ওরা লিটারে দ্রাব্যতা চাইছে। তাহলে দেখেন 50 ml এ 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তাহলে 50 ml এ আছে 5 গ্রাম, 100 ml এ আছে 5 × 100 বাই কত বলতো? 50। আর 1000 ml মানে কি 1 লিটার না? 1 লিটার। তাহলে 1000 ml এ কত হবে বলতো? 1000 ml কত হবে? 5 × 100 × 1000 ইন্টু ডিভাইড বাই 50। তাহলে 50 আর 100 তে কত হচ্ছে? 2। ভালো করে তাকাও, 50 আর 100 তে 2। এবার 5 দুগুণা 10, ভালো করে দেখো, 5 দুগুণা 10, তারপরে 10,000, এটা কত আছে? 1000 আছে, তাহলে 10 × 1000 মানে 10,000। 10,000 কি অ্যান্সারে আছে? মানে তুমি যেভাবে চিন্তা করবে এরকম ভাবে কি সবসময় হবে? হবে না। তুমি যেভাবে চিন্তা করবে এরকম কি হবে? হবে না। দেখো, ভালো করে তাকাও, 10,000, 10,000 কি অ্যান্সারে আছে? না, 10,000 অ্যান্সারে নাই। ভালো করে বুঝো, 10,000 কি অ্যান্সারে আছে? মানে মেডিকেলের প্রশ্নগুলো এরকম, মানে একটু কনফিউজিং, মানে তোমার ভিতরে একটা কনফিউশন তৈরি করবে। এর অ্যান্সার 10,000 হবে না, এর অ্যান্সার হবে 100। অ্যান্সার কত হবে? 100। দেখো, এটা কিন্তু হুবহু, এটা হুবহু কোন প্রশ্ন দেখো তো?
হাজারি স্যারের প্রশ্ন, মানে 85 নাম্বার প্রশ্ন। তুমি হাজারি স্যারের বইটা কই? হাজারি স্যারের বইটা, এক সেকেন্ড আমাকে একটু টাইম দাও। হাজারি স্যারের ফার্স্ট পেপার বইটা তোমাকে দেখাই। তোমরা কি হাজারি স্যারের বইটা কিনছো কিনা আমি জানি না। হাজারি স্যারের বইটা যদি তোমরা না কিনে থাকো অবশ্যই অবশ্যই কিনে ফেলবা, যত আর্লি পসিবল কিনে ফেলবা। মানে বিশেষ করে যাদের মেডিকেল ভর্তি পরীক্ষার টার্গেট আছে তারা হাজারি স্যারের বই ছাড়া অন্য কিছু পড়তে পারবে না, মাথায় রাখবা এটা সবসময়। আর ইঞ্জিনিয়ারিং আর ঢাকা ভার্সিটির জন্য তো কোনো বই কিনতে হবে না, মানে জাস্ট ভাইয়া যা পড়াবো তা পড়বা, ভাইয়া যা পড়াবো তোমার কাজ হচ্ছে তা পড়া। দেখো 85 নাম্বার প্রশ্ন বলেছে, এই দেখো 85 নাম্বার প্রশ্ন, এই দেখো 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি এর দ্রাব্যতা কত? দেখো 85 নাম্বারের অ্যান্সার খুঁজে বের করো, 85 নাম্বার অ্যান্সার এটা খুঁজে বের করো, 85 নাম্বারের অ্যান্সার খুঁজে বের করো, দেখবো হচ্ছে খ মানে 100। ওকে, মানে এখানে তুমি ভুলেও ভুল করতে পারবে না, বুঝছো? মানে তুমি যেভাবে চিন্তা করবা ওইরকম ভাবে কিন্তু চিন্তা করলে হবে না, ওইরকম ভাবে চিন্তা করলে হবে না। ওকে, মানে 1 লিটারের জন্য তুমি বের করবা, মানে 1000 ml দিয়ে করবা, তাইলেই হয়ে যাবে। ওকে ফাইন। যেমন এই প্রশ্নটা, এই প্রশ্নের কোনো অ্যান্সারই নেই, মানে এই প্রশ্নের অ্যান্সার তুমি দিতেই পারবা না। কেন দিতে পারবা না? পারবা না, অ্যাকচুয়ালি পারবা না। কেন? কারণ তোমার হাতে ক্যালকুলেটর নাই। তুমি এই প্রশ্নে সময় নষ্ট করবা না। যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা, তুমি যতই দ্রাব্যতার বসো এই প্রশ্ন তুমি অ্যান্সার করবা না, তুমি সবার পরে এটা অ্যান্সার করবা, সবার পরে। আমরা প্রশ্নটা একটু পড়ি, আমরা অ্যাটেম্প করি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা দেওয়া আছে, দেখো 100 গ্রামের ভিতরে 37.2, 85.5 গ্রাম KCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন? তারপর দেখো এটা দ্রাব্যতা বলছে, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। দ্রাব্যতা এই কথার অর্থ কি দেখো তো, 87.2 গ্রামের জন্য প্রয়োজন কতটুকু পানি? দ্রাব্যতা যেহেতু মানে সম্পৃক্ত দ্রবণ, 100 গ্রাম পানি প্রয়োজন। তাহলে 85.5 গ্রামের জন্য, 85.5 গ্রামের জন্য কতটুকু পানি প্রয়োজন? তার মানে আপনার জিনিসটা কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে, দেখেন তো 37.2। এখন ভালো করে একটু বুঝেন এই জায়গাতে প্রবলেমটা কোন জায়গায়। এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে মানে অ্যাকচুয়াল ভ্যালুটা। আমরা একটা কাজ করি, একটু অ্যাকচুয়াল ভ্যালুটা আগে বের করি। ক্যালকুলেটরটা নেন, এটা কাজ করেন, ক্যালকুলেটরটা নেন, আসেন। তাহলে দেখেন 100 ইন্টু 85.5 ডিভাইডেড বাই 37.2, ক্যালকুলেটর নেন আপনি, 229.838, 229.838। এখন কথা হচ্ছে ভাইয়া এইটা আপনি ক্যালকুলেশন করে 229.838 আনবেন, এটা করতে আপনার সময় লাগবে, ঠিক আছে? এটা করতে আপনার সময় লাগবে, এটা করতে আপনার সময় লাগবে। কেন ভাইয়া, কেন? কারণ দেখেন নর্মাল ক্যালকুলেশন গুলো আর মেডিকেল ক্যালকুলেশনের মধ্যে একটু পার্থক্য আছে। এখন আমরা এটা কি করবো, অ্যাজাম্পশন ধরে নিব যে ভাইয়া একটা কাজ করেন, এটা 100, 85.5 তো আমরা ধরে নিচ্ছি, কষ্ট করে ধরে নিচ্ছি যে ভাইয়া এটা 85। মানে আমি ভার্সিটি হইলে কি করতাম, ভার্সিটি হইলে কি বলতাম, ভার্সিটি হইলে বলতাম এরকম যে ভাই এটা 85.5, এটা 90 ধরো, এটা 37.2, এটা 40 ধরো, একটা আইডিয়ার জন্য, একটা আইডিয়ার জন্য। ওকে ফাইন। তারপরে কি করতাম, এই যে ভাইয়া 40 মানে 4 4 25 100, আর কি করতাম 25 আর 90। দেখো এখন তোমার কাছে কাটাকাটিটা অনেক ইজি হয়ে গেছে, দেখো কাটাকাটিটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। 10 দিয়ে কাটলে 9, আর 4 4 দিয়ে কাটলে 25। দেখো এবার ভালো করে তাকাও, 5 নং 45 এর 5 হাতে রইল কত, 5 নং 45 এর 5 হাতে রইল 4, 9 দুগুণ 18 আর 4 22, 225। খেয়াল করো, খেয়াল করো। তাহলে এখন দেখো অ্যান্সারটা হবে 225 এর আশেপাশে। ভার্সিটি হইলে অপশনগুলো এরকম থাকতো না, যদি ভার্সিটির প্রশ্ন হয় অপশন এরকম থাকবে না, অপশন একটা অনেক দূরে থাকবে, একটা অনেক কাছে থাকবে। তো এই যে 225 মানে কি, 225 এর আশেপাশে একটা অ্যান্সার। তাহলে দেখো 225 এর আশেপাশে কি 229, তাহলে আমরা অ্যান্সার দেখাইতে পারতাম। কিন্তু বাকি অপশনগুলো দেখো 230.95, 230.56, 228.80, 229.84। মানে তোমাকে ধরে নিতেই হবে যে ভাইয়া এই প্রশ্নটা আমি সবার লাস্টে অ্যান্সার করব, এন্ড এই প্রশ্নটা পারফেক্টলি আসবে না। যেমন নর্মালি চিন্তা করো 85, যে দেখো 85 ভাইয়া 85, 0.5 রে না হয় বাদে দিলাম, এটা কত 37। দেখো 37 দুগুণা কত 74 না, 37 দুগুণা কত 74, 7 দুগুণা 14 আর 30 দুগুণা 60, 74। ভাই এটা কি আশেপাশেও আছে 85? না। তার মানে কি এই যে 37টা যখন তুমি এটা দিয়ে কাটবা, তার মানে কি এটা 2 পয়েন্ট সামথিং আরো থাকবে রাইট, 2 পয়েন্ট সামথিং থাকবে। তো ওইটা থেকে অ্যাজাম্পশন করে এই এই ভ্যালুতে আসা কিন্তু খুবই কষ্ট। সো এই প্রশ্নটা কি করবা, সবার লাস্টে অ্যাটেম্প করবা। মেডিকেল ভর্তি পরীক্ষার নিয়মই এটা, তোমাকে অনেক ক্যালকুলেশন করে আগাইতে হবে। যদি ভার্সিটি হইতো আমি বলতাম যে 225 এর আশেপাশে অ্যান্সার, ভার্সিটি হইলে কি করতাম 225 এর আশেপাশে অ্যান্সার। এবার দেখবা তুমি 225 এর আশেপাশে একটা ভ্যালু পেয়ে গেছে। কনসেপ্ট হচ্ছে মানে খেলাটা হচ্ছে এরকম, অ্যাডমিশনে কিন্তু
খেলাটাই ভিন্ন একটু, বুঝছো, খেলাটাই একটু ভিন্ন। তারপর আসো, এগুলো আমরা পারি। দেখো এই প্রশ্ন আমরা সলভ করাইছি, এই প্রশ্ন ক্লাসেও করাইছি। নিচের কোন সালফেট পানিতে অদ্রবণীয়? বেরিয়াম সালফেট। মনে করে দেখো, নিচের কোন যৌগটি পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম? দেখো বেরিয়াম সালফেট। দেখো এটা আসছে কোন জায়গায়? 16-17-তে, এটা আসছে 10-11-তে, মানে কি আরো আরো 4-5 বছর আগে এই প্রশ্ন আসছে একবার, আরো 4-5 বছর আগে এই প্রশ্ন আসছে। দ্রবণের জন্য নিম্নের কোনটি সঠিক? দেখো মেডিকেল 10-11-তে আসছে। আগের আমলের প্রশ্নগুলো অনেক বেশি কঠিন। আগের আমলের প্রশ্ন, যেমন এটা তোমাদের সিলেবাসে নাই, বর্তমানে এটা তোমাদের সিলেবাসে নাই, এই টপিকটাই তোমাদের সিলেবাসে নাই, মানে দ্রবণের টপিকটাই তোমার কি নাই, সিলেবাসে নাই। তারপরে H2KSP, এগুলো থেকে কি প্রশ্ন আসে? আসে না। অদক্ষেপের ম্যাথ কোনো প্রশ্ন নাই, সময়ের প্রভাব কোনো প্রশ্ন আসে না, দ্রাবক নিষ্কাশন কোনো প্রশ্ন আসে না, আয়ন শনাক্তকরণ ইয়েস ভাই প্রশ্ন আসে, বুঝছো, আর প্রশ্ন আসে। এটা হচ্ছে আমাদের টাইপ 6 ডান। বলো টাইপ 6 ডান, তাড়াতাড়ি বলো টাইপ 6 ডান। ওকে, ক্যালকুলেটর এলাও না তো? হ্যাঁ ক্যালকুলেটর এলাও না, আমিও তো জানি ভাইয়া। কেমনে করবা? এটা করার নাই কিছু ভাইয়া। মেডিকেলের কিছু প্রশ্ন তো এরকমই, তোমাকে বাদ দেওয়া শিখতে হবে, তুমি বুঝতেছো না। মেডিকেলের কিছু প্রশ্ন তোমাকে বাদ দিতে হবে, তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। মানে যে ভাইয়া ওকে এটা আমি পারবো না, এটা সবার লাস্টে। 100টার ভিতরে কেউ 100টা দাগায় না, ব্যাককল। 100টার ভিতরে কেউ 100টা দাগাবে না। 100টার ভিতরে একমাত্র টপার যারা আছে তারা 100টার ভিতরে 100টা দাগানোর চেষ্টা করে। তুমি কি করবা? যেটা পারবা না এটা বাদ, কারণ না পারলেই নেগেটিভ মার্ক, না পারলেই নেগেটিভ মার্ক, বুঝছো জিনিসটা? ওকে ওকে, আসো এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইবার দেখো এইগুলো আবার তোমার ভাল লাগবে, এখন আবার তোমার ভাল লাগবে। দেখো ভালো করে দেখো, এই যে এটা গত বছর আসছে, এটা গত বছরের প্রশ্ন, এটা গত বছর আসছে, বুঝছো? এইটা গত বছর আসছে। বলো এটা অ্যান্সার কি হবে? বলো দেখি পারো কিনা। এই তাড়াতাড়ি বলো এটা পারো কিনা। বলো। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিট দিয়ে কারে শনাক্ত করা হয় ভাইয়া? কাকে শনাক্ত করা হয়? সোডিয়াম প্লাস আয়নকে শনাক্ত করা হয়। এই পটাশিয়াম প্লাস আয়নকে দিয়ে কাকে শনাক্ত করা হয় ভাইয়া? গুহ স্যারের বইয়ের পিডিএফটা কিনলে বা বুঝি নাই। গুহ স্যারের বইয়ের পিডিএফ বইটা কিনলে ভালো হবে না হাজারি স্যারের বই কিনবা? মেডিকেল প্রিপারেশনের জন্য হাজারি স্যারের বই কিনবা অবশ্যই। ওকে, সোডিয়াম প্লাস আয়ন। এই যে দেখো দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য কোনটা ব্যবহার হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিট। দেখো 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 দেখো, এটা দিছে কত সালে? এটা দিছে 23-24, মানে গত বছর দিছে। 23-24, 23 সালে দিছে। এটা এটা কত সালে দিছে? 23 সালে দিছে, মানে গত ব্যাচে দিছে, 23 ব্যাচে দিছে। আর এই প্রশ্নটা আরো 7 বছর আগে আসছিল, এই প্রশ্নটা আরো 7 বছর আগে আসছিল। কোন জায়গায় বলো তো? জাস্ট একটু ঘুরাই দিছে। এই জায়গায় কি দিছে? এখানে দিছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিট দিয়ে কোনটা শনাক্ত করা যায়? সোডিয়ামকে। আর এটা দিছে সোডিয়াম রে শনাক্ত করা যায় কি দিয়ে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিট দিয়ে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিট দিয়ে। বুঝা গেছে? পড়ালেখা করতে হবে। এই দেখো এই দেখো 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 দেখো, কতবার পড়াইছি ভাইয়া। নিচের কোনটি ন্যাসলার? কোনটা ন্যাসলার? কোনটা ন্যাসলার? K2HgI4 প্লাস NOH, K2HgI4 প্লাস NOH বা K2HgI4 প্লাস KOH। মানে তোমাকে অবশ্যই অবশ্যই এটা জানতে হবে, অবশ্যই অবশ্যই জানতে হবে। K2HgI4 প্লাস NOH, K2HgI4 প্লাস NOH, K2HgI4 প্লাস NOH। বুঝা গেছে? K2HgI4 প্লাস NOH। ওকে, শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসে। কই আসছে রে? কই আসছে রে? কই আসছে রে ভাইয়া? এটা এই বছরের প্রশ্ন। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা দিছে। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন দিছে। দেখো কি দিছে। এই বছর মানে কিন্তু এই অ্যাকচুয়ালি এই বছর মানে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়েছে। এই বছর মানে কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা। তোমাদের কোনো বড় ভাইরে জিজ্ঞাসা করে দেখতে পারো যে আরাম ভাই কোনো ভুল প্রশ্ন আনছে কিনা। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণরূপে শোষণ করে? কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণরূপে শোষণ করবে? সোনালী হলুদ সম্পূর্ণরূপে শোষণ করবে। সোনালী হলুদ সম্পূর্ণরূপে শোষণ করবে। তারপর আসো, দেখো গত বছরও শিক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন দিছে, গত বছরও শিক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন দিছে। নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি কালার ধারণ করে? বলতো পটাশিয়াম বেগুনি কালার। পটাশিয়াম কি বেগুনি কালার? পটাশিয়াম বেগুনি। সোডিয়াম কি বলতো? সোনালী হলুদ। সোডিয়াম কি? সোনালী হলুদ। পটাশিয়াম বেগুনি মনে আছে? ক্যালসিয়াম ইটের মতো লাল, ক্যালসিয়াম ইটের মতো লাল। এই যে দেখো, যে গত ক্লাসেও বলছিলাম, গত ক্লাসেও বলছিলাম। দেখো 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 দেখো, নিচের কোনটি ফ্লেম টেস্ট? ফ্লেম টেস্ট মানে শিক্ষা পরীক্ষা। ফ্লেম টেস্ট মানে কি বলতো? শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা, শিক্ষা পরীক্ষা। গোল্ডেন ইয়েলো মানে কি বলতো? সোনালী হলুদ। গোল্ডেন ইয়েলো মানে কি? সোনালী হলুদ। গোল্ডেন ইয়েলো মানে কি? সোনালী হলুদ। গোল্ডেন ইয়েলো মানে কি? সোনালী হলুদ। মেডিকেল 19-20 আসছে। তার মানে কোনটা বলতো? সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম। ওকে ওকে,
শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোনটি শোষণ করে? ওকে, এটা 24-25 প্রশ্ন, ঠিক আছে, ওকে, এটা করাইছি একটু আগে। ক্রোমাটোগ্রাফি, দেখো নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি? এই যে এটা ভালো প্রশ্ন, দেখো মেডিকেল 9 আসছে, এটা তোমাকে ক্লাসে করাইছি, লাস্ট ক্লাসে করাইছি। নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি? দেখো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি আমরা পড়ছিলাম, দেখো অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির ভিতরে কি আছে? কলাম আর হচ্ছে পাতলা, কলাম আর পাতলা, মানে কঠিন তরল যে ক্রোমাটোগ্রাফি ওইটা কি আমার অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আর তোমার পার্টিশন বা বন্টন ক্রোমাটোগ্রাফি কোনটা? পেপার আর গ্যাস ক্রোমাটোগ্রাফি, এগুলো কি তরল 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 গ্যাস। তাহলে দেখো একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, এই যে এই জায়গাতে কলাম ক্রোমাটোগ্রাফি আছে, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি মানে কঠিন তরল কঠিন তরল। এখানে অপশন দেখো, প্রথম কথা হচ্ছে গ্যাস তরল হবে না, অ্যান্সার কি? প্রথমে গ্যাস তরল হবে না, তারপরে গ্যাস হবে না, পেপার তো না, পেপার কেন? এই পেপার কিন্তু বন্টন ক্রোমাটোগ্রাফি, দেখো পেপার বন্টন ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি বন্টন ক্রোমাটোগ্রাফি। আর এই দেখো, এই দেখো, এই যে কলাম ক্রোমাটোগ্রাফি, কলামের কিন্তু একটা বাংলা নাম হচ্ছে স্তম্ভ, স্তম্ভ ক্রোমাটোগ্রাফি, এইটা হচ্ছে কি অ্যান্সার, স্তম্ভ ক্রোমাটোগ্রাফি। সবাই পারবে না, বুঝছো? সবাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। ভালো করে তুমি যদি না পড়ে যাও, ভালো করে না পড়ে গেলে তুমি এই অ্যান্সার দিতে পারবে না। খুব টাফ জায়গা মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনই খুবই টাফ। মানে এটা কখনোই একটা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট ব্যাপার না, এটা ব্যাপারে হচ্ছে কে কত ভালো করে পড়ে গেছে, কে কত ভালো করে পড়ে গেছে। তাহলে স্তম্ভ মানে হচ্ছে কি? কলাম কলাম কলাম। তুমি যত মানে তোমার যদি টার্গেট জীবনে মেডিকেল হয়ে থাকে, তোমার মেডিকেল টার্গেট মানে কি? তোমাকে বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওই জায়গাগুলোকে টার্গেট করে পড়তে হবে। মানে এখানে এমন না যে ভাইয়া থিওরি বুয়েটের প্রশ্ন, একটা কঠিন ম্যাথ দিয়ে তোমাকে আমি আটকাই দিলাম, তুমি ক্যালকুলেটর দিলাম, মাথা খাই যাইলা। আমরা কিন্তু উইকলি পরীক্ষা নিছি, উইকলি পরীক্ষাতে দেখো, উইকলি পরীক্ষার সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার সম্পর্ক নাই, আছে না? উইকলি পরীক্ষার সাথে তোমার কলেজের পরীক্ষার সম্পর্ক আছে, উইকলি পরীক্ষার সাথে তোমার ঢাকা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক আছে। মেডিকেল ভর্তি পরীক্ষা পুরো ভিন্ন ক্যাটাগরির একটা পরীক্ষা, মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নেবে পুরো ভিন্নভাবে প্রিপারেশন নিতে হবে, বুঝা গেছে? তার মানে কি আপনি মেইন ক্লাস করবেন না? ইয়েস, মেইন ক্লাস কেন করবেন? কলেজের জন্য করবেন, আর সাথে মেডিকেলের জন্য আলাদা করে পড়তে হবে, বুঝা গেছে? এটাই হচ্ছে মূল কথা। আসেন তারপরে, এই যে দেখেন মেডিকেল 21-22 আসছে, মেডিকেল 21-22 আসছে, কি আসছে? অ্যামাইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফিটা সবচেয়ে ভালো? অ্যামাইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেটকে মিশ্র মানে আলাদা করতে, এটার অ্যান্সার এক এক জায়গায় এক একটা দেওয়া আছে। ভালো অ্যান্সার হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি বা পেপার ক্রোমাটোগ্রাফি, অনেক জায়গাতে কলাম ক্রোমাটোগ্রাফিও অ্যান্সার দেওয়া আছে। ভালো অ্যান্সার হচ্ছে এটা, বোঝা গেছে? ভালো অ্যান্সার কোনটা? ভালো অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আবার এই দেখেন মেডিকেল 21-22 আসছে, একটি দ্রাবকে 3টা পদার্থের দ্রাব্যতা 12, 15, 32, কোন পদ্ধতিতে এই 3টি পদার্থকে পৃথক করা যাবে বলেন তো? আংশিক ক্যালাসন পদ্ধতিতে। আপনাদেরকে আমি পড়াইছিলাম 21 নাম্বার লেকচারে, আপনারা মজা নিছিলেন যে ভাইয়া এগুলো পড়ানোর কিছু হইলো, এগুলো তো বইয়ের রিডিং, দেখো তো কোন জায়গায় আসে। মেডিকেলে এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এই জন্য ভাইয়া পড়াইছিলাম, বুঝছো কাহিনী? আচ্ছা, গ্লুকোজ ও বেনজোইক অ্যাসিড, দেখো গ্লুকোজ বেনজোইক অ্যাসিড নিশাদল ন্যাপথলিন যত জায়গায় পাবা সব জায়গায় অ্যান্সার ঊর্ধ্বপাতন, প্রশ্ন পড়ারই দরকার নাই, প্রশ্ন পড়ারই দরকার নাই। গ্লুকোজ বলো বেনজোইক অ্যাসিড বলো পুরোটাই কি ঊর্ধ্বপাতন, গ্লুকোজ বলো দেখলেই ঊর্ধ্বপাতন, দেখলেই কি দেখাবা? ঊর্ধ্বপাতন দেখাবা। বৃষ্টির পানি হতে লবণ পৃথক করা মানে কি বলো তো? পাতন। বৃষ্টির পানি থেকে লবণ পৃথক করা মানে কি? পাতন। দেখো তো কোন জায়গায় আসছে? মেডিকেল 12-13 আসছে, মেডিকেল 12-13 আসছে। কোন মিশ্র তরল থেকে স্ফুটনাঙ্ক কত ডিগ্রি হলে আংশিক পাতন হয়? 40 ডিগ্রির কম না উপরে? জানি 40 ডিগ্রির কম মনে হয়, তাই না? 40 ডিগ্রির কম ছিল, একটু খেয়াল করে দেখো তো 40 ডিগ্রির কম হইলে কি? 40 ডিগ্রির যদি কম হয় তাহলে আংশিক পাতন ছিল, আর না হলে সাধারণ পাতন ছিল। একটু চেক করো তো, এটা একটু চেক করো, একটু বই থেকে চেক করো, মানে সরি তুমি লেকচার স্লাইড থেকে চেক করো, লেকচার স্লাইডে ভাইয়া পড়াই দিয়েছিলাম, লেকচার স্লাইডে ভাইয়া পড়াইয়া দিয়েছি, বুঝছো? লেকচার স্লাইডে ভাইয়া পড়াই দিয়েছি। এটা একটু চেক করো, এটা একটু চেক করো, মানে এটা ভাইয়া পড়াইছি, তাও একবার একটু চেক করে নাও, যাতে করে একবারে কারেক্ট অ্যান্সারটা তোমার কাছে থাইকা যায়, যাতে একবারে কারেক্ট অ্যান্সারটা তোমার কাছে থাইকা যায়, সোজা হিসাব। ওকে, 40-এর কম, ঠিক আছে, 40-এর কমই হবে। ওকে, 40-এর কমই। ওকে,
তারপরে আসো, তরল তরল মিশ্রণ কত প্রকার, তরল তরল মিশ্রণ কত প্রকার বলো তো, তরল তরল মিশ্রণ কত প্রকার। দেখো তোমার জন্য মানে এইটা হচ্ছে মানে 2004 সালে ভাই আমি কি ক্লাস 1-এও ভর্তি হয়নি, বুঝছো কাহিনী, মানে এটা আমার ক্লাস মানে আমার স্কুল লাইফ শুরু করার আগের প্রশ্ন, বুঝছো, এটা আমার স্কুল লাইফ শুরু করার আগের প্রশ্ন, তুমি বুঝে নাও তাহলে এটা কত আগের প্রশ্ন, 2004-05 প্রশ্ন, 2004-05 প্রশ্ন, এগুলো অনেক আগের মানে আগের সিলেবাসের প্রশ্ন, বাট একবার একটু দেখে রাখো আর কি, বুঝছো, একবার একটু দেখে রাখো, মানে যাতে তুমি অ্যাটলিস্ট বলতে পারো যে এনাম ভাই ওকে আমি পড়ছি। ওকে, এর অ্যান্সার হচ্ছে 3, তরল তরল মিশ্রণ 3 প্রকার, তরল তরল মিশ্রণ 3 প্রকার। এটা তোমাদের সিলেবাসে নাই কিন্তু এখন, এটা কিন্তু এখন আউট অফ সিলেবাস, মানে সিলেবাসের বাইরের প্রশ্ন, এটা তোমাদের এখন সিলেবাসে নেই। ওকে, আচ্ছা, এইখানে আরেকটা পার্ট আছে যেটা তোমাদের সিলেবাসের বাইরে, আরেকটা পার্ট আছে যেটা তোমাদের সিলেবাসের বাইরে। তো সিলেবাসের বাইরের একটা জিনিস সেটা হচ্ছে ক্যালাসের শ্রেণীবিন্যাস। এটা তোমাদের এখন সিলেবাসে নাই, এটা কিন্তু পড়াই নেই, এটা তোমাদের সিলেবাসে নাই, এটা কি নাই তোমাদের সিলেবাসে নাই। আসো, বিজ্ঞানী ব্রাভেজ ক্যালাসকে নিম্নরূপে 7টি মূল শ্রেণীতে ভাগ করে। দেখো, কিউবিক, কারা কিউবিক, সোডিয়াম ক্লোরাইড, ডায়মন্ড, কপার, সিলভার, এরা হচ্ছে গিয়ে কি ঘনকাকার মানে কিউবিক। তারপরে এই যে টিন, টাইটানিয়াম অক্সাইড, টিন ক্লোরাইড, এগুলো হচ্ছে টেট্রাগোনাল। তারপরে পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট, রম্বিক সালফেট হচ্ছে অর্থরম্বিক। মনোক্লিনিক কি, সোডিয়াম সালফেট 10 অনু পানি, মানে এই যে যেটাকে আমরা কি বলি বলতো, মনোক্লিনিক। সালফার, এই যে মনোক্লিনিক কি, সালফার। জিপসাম, এরা কি মনোক্লিনিক। ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল। তো এগুলা কিন্তু তোমার মুখস্থ করার কোনো কারণ নাই, ঠিক যে প্রশ্নগুলো আসছে ওইগুলা খালি সলভ করবা, বুঝছো, ওই প্রশ্নগুলো শুধু সলভ করবা, আর কিছু করবা না। যেমন দেখো, পটাশিয়াম নাইট্রেট কোন শ্রেণীর ক্যালাস, এটা তোমাদের সিলেবাসের বাইরের প্রশ্ন, হ্যাঁ, সিলেবাসের বাইরের প্রশ্ন। পটাশিয়াম নাইট্রেট কোন শ্রেণীর ক্যালাস, কোন শ্রেণীর ক্যালাস, দেখো তো পটাশিয়াম নাইট্রেট কোন শ্রেণীর ক্যালাস, অর্থরম্বিক, তাহলে অ্যান্সার হবে কি অর্থরম্বিক। তুমি শুধু যেই প্রশ্নগুলো আসছে ওইগুলো সলভ করবা, বুঝছো, ওই প্রশ্নগুলো সলভ করবা। এবার আসো মেডিকেল 7-8 প্রশ্ন, নিচের কোনটি ক্যালাসের ঠিক শ্রেণী বিভাগের উদাহরণ। ওকে, যেমন কিউবিক মানে NaCl, এটা সবাই জানে। অর্থরম্বিক মানে KNO3, দেখছো, ওকে। তারপর এবার হেক্সাগোনাল আর মনোক্লিনিকটা আমরা একটু চেক করে নিই। মনোক্লিনিক কি, ফেরাস সালফেটের এটা আছে মনোক্লিনিক, মনোক্লিনিক কি আছে, মনোক্লিনিক কোন জায়গায় দেখো তো, মনোক্লিনিক এই যে মনোক্লিনিকের ভিতরে কি আছে তোমার, ফেরাস সালফেটের এটা নাই। হেক্সাগোনালের ভিতরে কি ক্যালসিয়াম কার্বনেট আছে, নাই। ওকে ফাইন, তার মানে এটার অ্যান্সার খুব সম্ভবত হচ্ছে হেক্সাগোনাল, এইটা হবে, বুঝছো। এটা একটু চেক করে নাও, মেডিকেল 7-8 আসা প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা 7-8 আসা প্রশ্ন, একবার একটু চেক করে নিবা, একবার একটু চেক করে নিবা, তাহলে কি হবে, মানে তাহলে আর ভেজাল হবে না। একবার একটু চেক করে জাস্ট এটা একবার রিভিশন দিয়ে দিবা। এগুলোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আগেই বলতেছি, এইগুলোর সাথে তোমার পড়ালেখার কোনো সম্পর্ক নাই, কারণ এগুলো তোমাদের সিলেবাসেই ছিল না, তোমাদের সিলেবাসেই ছিল না, বোঝা গেছে। এটা সিলেবাসের বাইরের প্রশ্ন, মানে জাস্ট তুমি কি করবা, একবার একটু জাস্ট দেখে নিবা, একবার দেখে রাখবা, আর কিছু না। এটা হচ্ছে তোমার মেডিকেল 7-8 আসা প্রশ্ন। আমি নিজেও একবার চেক করি, আমি নিজেও একবার চেক করে দিচ্ছি, যাতে করে কি হয়, তুমি একবারে সহজ উত্তরটা দাগায় রাখতে পারো, কারণ এগুলো তোমাদের সিলেবাসে নাই এখন, বুঝছো। পড়ালেখা কঠিন আছে, ওই আমলে ছিল না, কপাল ভালো তোমার, ওই আমলে ছিল না, ওই আমলে থাকলে জান্ডা বেড়ে যেত। মুখস্থ করতে হবে, এটা আপাতত মনে রাখার দরকার নাই, এগুলো আপাতত লাগবে না, এগুলো যখন লাগবে তখন, এখন আপাতত দরকার নাই, বুঝছো, মুখস্থ করার কোনো দরকার নাই, আপাতত পড়ার দরকার নেই, জাস্ট দেখে রাখো। এটার অ্যান্সার হচ্ছে AD, দুইটাই, দেখছো, এটার অ্যান্সার দুইটাই, এটার অ্যান্সার দুইটাই, মানে এইটাও ভুল, এইটাও ভুল, মানে অ্যান্সার দুইটাই। বলছে কোনটি উদাহরণ নয়, এই যে এইটা দুইটাই অ্যান্সার, বুঝছো। হেক্সাগোনাল এইটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, তার মানে কি অ্যান্সার দুইটাই কারেক্ট দিতে হবে, দুইটাই দাগাইতে হবে। মানে আগের আমলের প্রশ্নগুলো এরকম ছিল, যারা আগের আমলে পরীক্ষা দিয়ে ডাক্তার হইছে ভাই, হ্যাগোর হিসাবটাই আলাদা। হিরকের কাঠামো কি, হিরক মানে কি ডায়মন্ড, ডায়মন্ড মানে কি ঘনক, এই ডায়মন্ড মানে কি ঘনক, ডায়মন্ড মানে কি ঘনক, ডায়মন্ড মানে হচ্ছে ঘনক, এই দেখো হিরক, হিরক মানে ডায়মন্ড, হীরা মানে ঘনক, বুঝছো। তো এই যে ক্যালাসের শ্রেণী বিভাগ, এটা তোমাদের সিলেবাসের বাইরের প্রশ্ন। তোমরা এখন কি করবা, এখন কি এটা পড়বা, উত্তর হচ্ছে না, এখন পড়বো না, এখন জাস্ট এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসছে ভাইয়া ওইগুলো জাস্ট একটু উত্তরগুলো দেখে রাখবো, বা ওইগুলো একটু সলভ করে রাখবো, বুঝা গেছে। ওকে ফাইন, এখন আমাকে বলো যে তোমার গুণগত রসায়ন চ্যাপ্টারটা থেকে
গত 20 বছরে আসা মেডিকেল ভর্তি পরীক্ষায় যতগুলা প্রশ্ন হয়েছে এগুলা কি তোমার সলভ করা হয়েছে নাকি হয়নি বলো? এখন দেখো তোমার সেলফ রিয়েলাইজেশনটা কি, সেলফ রিয়েলাইজেশনটা কি যে ভাইয়া আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে চাই তাহলে আমাকে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে। একদম বেসিক যে আইসোটোপের পর্যন্ত, মানে প্রথম থেকে আইসোটোপ পর্যন্ত, মানে একদম বেসিক যে কথাগুলো আছে এই জিনিসটা আমার ভালো করে পড়তে হবে, আইসোটোপের ব্যবহার এইগুলা। ওকে, তারপর এনাম ভাই তরঙ্গ দৈর্ঘ্য আছে না, তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড যত যা আছে, মানে ওই যে যত বক্স আছে তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড, মানে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, কালার, বিভিন্ন কালার, এই যে এই জিনিসটা, এই বক্সটা তুমি বুঝে গেছো অলরেডি, তাই না? আচ্ছা, তারপরে ভাইয়া ওই যে আমাদের পাতন, আংশিক পাতন, ক্যালাসন, ক্রোমোটোগ্রাফি, এই যে যত বাংলা পড়াগুলো আছে, এই যে বাংলা আবল তাবল যে পড়াগুলো আছে এইগুলো একটু ভাইয়া পড়তে হবে, রাইট? এগুলো পড়তে হবে। দেখো এই তিনটা জায়গা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার একদম হটস্পট, বুঝছো? এটা কি বলতো, একদম হটস্পট, মানে কোনো কথাবার্তা নাই, এই তিন জায়গা থেকে বারবার প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। ও তারপরে কি ভাই, আরেকটা কি বলতো, আরেকটা কি, আয়ন শনাক্তকরণ আর শিখা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ আর শিখা পরীক্ষা। এবার আমাকে বলো এই জায়গাগুলা ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত প্রশ্ন দেখছো? দেখো নাই, দেখো। তার মানে এইগুলা কয়েকটা করে স্টার, মানে এগুলো 5 স্টার 6 স্টার এরকম যাবে, বুঝা গেছে? এরপরে তোমার আদার্স পড়াশোনা। তার মানে তুমি যদি ইন ফিউচার ডাক্তার হইতে চাও, তুমি ভাইয়ার 23টা লেকচার করছো? হ্যাঁ ভাইয়া করছি। কলেজের পরীক্ষার জন্য সৃজনশীল এমসিকিউ করছি ভাইয়া, সৃজনশীল এমসিকিউ তো সমস্যা নেই। এরপরে তোমার কাজ হচ্ছে এইগুলো একটু ভালো করে করা। ভাইয়া তাহলে ঢাকা ভার্সিটির ক্লাস কি করবো না, থাবড়ায় দাঁত ফালাই দিব? তুমি অবশ্যই ঢাকা ভার্সিটির ক্লাস করবা। দেখো আমি একটা কথা তোমাকে বলে দিই, একদম ক্লিয়ার করে শোনো, যাদের ইন ফিউচার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে তারা কোন ক্লাস দেখবা, মেডিকেলের ক্লাস দেখবা, ঢাকা ভার্সিটির ক্লাস দেখবা। যাদের ইন ফিউচার বুয়েটে পড়ার ইচ্ছা আছে তারা বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ক্লাস দেখবা আর ঢাকা ভার্সিটির ক্লাস দেখবা, দ্যাটস ইট। মানে এই ঢাকা ভার্সিটির ক্লাসটা সবার দেখতে হবে, কারণ মেডিকেলে তুমি মিস গেলে ঢাকা ভার্সিটি তোমাকে বাঁচাবে, বুয়েট তোমার মিস গেলে ঢাকা ভার্সিটি তোমারে বাঁচাবে। ব্যাপারটা ধরতে পারছো? ঢাকা ভার্সিটি সবার জন্য, মেডিকেলের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য। ঢাকা ভার্সিটিতে যেই পোলা টপ করে ওই বেটা বুয়েটের, ব্যাপারটা ধরতে পারছো? ও বুয়েটের প্রিপারেশন নিয়ে ঢাকা ভার্সিটি টপ করে। তার মানে তোমার ঢাকা ভার্সিটি লাগবেই, এটা ফরজ, বুঝছো? এটা হচ্ছে ফরজ জায়গা তোমার, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। তার মানে তুমি যদি ফিউচারে মেডিকেলের ভর্তি পরীক্ষা দাও তো মেডিকেল প্লাস ঢাকা ভার্সিটি পড়বা, আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও তাহলে তুমি বুয়েট প্লাস ঢাকা ভার্সিটি প্রিপারেশন দিবা। ক্লিয়ার? শেষ। এখন বলো যে ভাইয়া আজকের ক্লাসের যতগুলো প্রশ্ন পড়ছো প্রশ্নগুলো কি কঠিন ছিল? না। প্রশ্নগুলো কি মুখস্থের ছিল? হ্যাঁ। এই প্রশ্নের সাথে 23টা ক্লাসের সম্পর্ক আছে? ভাইয়া খুবই সামান্য সম্পর্ক আছে। তাহলে 23টা ক্লাস কেন ভাই করবো না? অবশ্যই করবা। কেন করবা? সৃজনশীল পারতে হবে না, এমসিকিউ পারতে হবে না। সিকিউ এমসিকিউর সাথে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার সম্পর্ক নাই, বুঝছো তো কাহিনী? তাহলে সৃজনশীল এমসিকিউ পারতে গেলেও তোমার কি করতে হবে? আমাদের 23টা ক্লাস করে আসতে হবে। বুঝা গেছে? ওকে, এখন বলো ভাইয়া মেডিকেল ডান, বলো। ওকে বলো, আর কারো কোনো সমস্যা আছে? বলো। বলো। কলেজ স্যারের বই গুহ স্যারটা কিনতে বলতে, তাহলে আমি কি হাজারি স্যারের পুরোনো বইটা কিনে নিব? নাও নাও নাও, ইচ্ছা ইচ্ছা ইচ্ছা। দেখো ভাইয়া তোমার কলেজের জন্য, তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য, তোমার বুয়েটের জন্য কোনো বই কিনতে হবে না ভাই, আমি যা পড়াবো তা পড়বা, বাদ বাকি আমার উপর ছেড়ে দাও। আর আমি বলছি মানে মেইন বই হিসেবে সবসময় হাজারি স্যারের বইটাকে একটু রিডিং পড়তে, কারণ দেখো তোমার পুরো কলেজ লাইফ, তোমার ইঞ্জিনিয়ারিং বা তোমার ঢাকা ভার্সিটির জন্য কখনো তুমি ওইরকম ভাবে বই পড়বাই না, আমি জানি। তুমি দেখবা বইটা ফালাই রাখছো, বাট অ্যাটলিস্ট হাজারি স্যারের বইটা বেসিক বই, বুঝছো? একদম বেসিক বই হিসেবে সবার লাগে, তাই আমরা হাজারি স্যারের বইটাকে বলি। আর বাকি তো পড়তে হয় না। আমি তোমার কয়দিন বই পড়াইছি বলতে পারবা? যা পড়াইছি সব আমার স্লাইডেই আছে, সব আমি নিজের হাতে করাই দিচ্ছি, তাই না? ওকে ডান। তাহলে আজকে এতটুকু থাকলো। আমাকে বলো ক্লাসটা কেমন লাগছে। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করব। তোমরা ক্লাসগুলো কেমন লাগতেছে, কয়টা ক্লাস করছো, এগুলো অবশ্যই অবশ্যই সবাইকে বলবা। ওকে, ফ্রেন্ডদেরকে বলবা, আমাদের আরএমএইচ গ্রুপে বলবা, আমাদের হচ্ছে গিয়ে এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে বলবা। কেমন? আমাকে বলো বুঝছো কিনা সবকিছু। আর কোনো সমস্যা আছে? থাকলে কথা বলো, এই থাকলে কথা বলো পোলাপান। সিকিউর সাথে রেজাল্টের সম্পর্ক আছে, রেজাল্টের সাথে মেডিকেল সম্পর্ক আছে অবশ্যই। এই তো ধরতে পারছো। দেখো তোমারে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই, মানে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনিশিয়ালি কারা আগায় যাবে? যাদের এসএসসি তে 5 থাকবে,
যাদের এইচএসসি তে 5 থাকবে, মানে কি, যাদের কোনো নাম্বার কাটা যাবে না, যাদের কোনো কি কাটা যাবে না বলো তো, নাম্বার কাটা যাবে না। তো এইচএসসি তে 5 থাকতে গেলে তোমার কি লাগবে, সিকিউ এমসিকিউ লাগবে। এন্ড সিকিউ এমসিকিউর জন্য তোমার কি লাগবে, এনাম ভাইয়ের আমাদের যে একাডেমিক ক্লাস লাগবে। ক্লিয়ার কিনা? তাহলে সিকিউ এমসিকিউর জন্য একাডেমিক ক্লাস লাগবে। আর একাডেমিক ক্লাস কেন ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউ আর এইচএসসি তে 5 তোলার জন্য। কারণ আমি তো তোমাকে এসএসসি তে পড়াচ্ছি না, বাট তুমি এখন এইচএসসি তে উঠে গেছো, তার মানে তোমাকে এটার জন্য লাগবেই। মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা সবার আগে আগায় থাকবে। এখন যাদের এই যে সিকিউ এমসিকিউ মানে এগুলো কমে গেছে, তাদের দেখি নাম্বার কাটা যাবে, বুঝতেই পারতেছো তো, তুমি পিছিয়ে যাবা প্রথমেই। ওকে ওকে। ভার্সিটি টার্গেট যাদের, তারা কি মেডিকেল কিংবা বুয়েটের লেকচারগুলো করবে? 100% করবে। যাদের ভার্সিটি টার্গেট, একদম ক্লিয়ারলি শোনো, যাদের শুধু ভার্সিটি টার্গেট, তারা মাপ পাবে না। কেন মাপ পাবে না? কারণ ভার্সিটির জন্য দেখো, ঢাকা ভার্সিটি কিন্তু কোনো আউল ফাউল জায়গা না। ঢাকা ভার্সিটিতে আউল ফাউল প্রশ্ন করে না, ফাস্ট কোনো আউল ফাউল প্রশ্ন করতে দেখবা না। এরা একদম লজিক্যাল, একদম ভিতরে গিয়ে প্রশ্ন করে। তাহলে তুমি যদি এই দুই জায়গার প্রশ্ন পারতে চাও, অবশ্যই তোমাকে এইগুলার ক্লাস প্লাস বুয়েটের ক্লাস করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এবার মেডিকেলেরটাও কেন করবা, কারণ দেখো শুধু ঢাকা ভার্সিটি আছে না, রাজশাহী ভার্সিটি আছে, মানে চট্টগ্রাম ভার্সিটি আছে, বরিশাল ভার্সিটি আছে, খুলনা ভার্সিটি আছে, ঠিক আছে। তো এইগুলার কিছু কিছু প্রশ্ন আবার মেডিকেলের সাথে কানেক্টেড, মানে একদম বাচ্চা বাচ্চা প্রশ্ন, নর্মাল প্রশ্ন দেয়। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু একটু ভালো প্রশ্ন দেয়, আর দুই তিনটা প্রশ্ন কি মেডিকেলের সাথে কানেক্টেড। সো যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তারা সব ক্লাস করবা, ঠিক আছে, মাফ পাবা না। এটলিস্ট মেডিকেলেরটা যদি বাদও দাও, ভার্সিটির জন্য ডিউ সাস্ট বুয়েট 3টা ক্লাস ইম্পর্টেন্ট। ওকে, 3টা ক্লাস ইম্পর্টেন্ট। ওকে ডান ভাইয়া, ডান। আমার মনে হয় সবকিছু বোঝা গেছে। আমি কিন্তু তোমাকে এখন থেকে সতর্ক করতেছি, বিশ্বাস করো ভাই। মানে তুমি এই টাইম থেকে যেই পরিমাণ সতর্কতা পাচ্ছ আমার কাছ থেকে, এই পরিমাণ সতর্কতা তুমি কারো কাছ থেকে পাবা না। তোমার 2 বছর লাইফ না, তোমার লাইফ হচ্ছে নেক্সট 5 বছর। আমি তোমার নেক্সট 5 বছরের জন্য গাইড করতেছি, নট 2 বছরের জন্য গাইড করতেছি। তোমার 2 বছরের জন্য গাইড করবো একাডেমিক ক্লাসে। আর এই ক্লাসগুলো কেন নিচ্ছি ভাইয়া বলো তো, তোমার আগামী 5 বছর যাতে ভালো হয়। প্লিজ সবাই একটু ক্লাসগুলো কইরো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর কি বলতো, ফ্রেন্ডদেরকে বইলো আমাদের ব্যাচ প্রতিজ্ঞায় যুক্ত হয়ে যাইতে। ব্যাচ প্রতিজ্ঞায় তুমি যুক্ত হয়ে গেলেই হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ কেমিস্ট্রির জন্য তোমাকে ইন ফিউচার কোনো টেনশন করতে হবে না। ওকে, তাহলে নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করব। পাগল হয়ে যাবো, মানে পাগল না, মানে ওই দিন কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করতে হবে। ওকে, সো ওই দিন ক্যালকুলেটর নিয়ে বসবা, একদম খাতা কলম নিয়ে বসবা, একটা মজার ক্লাস হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। ওকে ওকে, কই রে, ফোন কই রাখলাম রে।